আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর নিশান, মেডিইনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আজকে আমরা কেমিস্ট্রির একটা টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে যে বাফার দ্রবণ। ঠিক আছে, তোমাদের অনেকেরই এই টপিকটাতে প্রবলেম। খুবই সহজ একটা বিষয়, বাট আমরা আসলে অনেক সময় গুলিয়ে ফেলি। ঠিক আছে, সো আমি আজকে একটু চেষ্টা করব তোমাদের এই প্রবলেমটাকে একটু সলভ করে দেওয়ার জন্য। এবং এই টপিকটা থেকে প্রতি বছরই তোমার হচ্ছে এইচএসসিতেও কোশ্চেন আসে এবং হচ্ছে যে তোমার অ্যাডমিশনে তো কোশ্চেন আসেই। ঠিক আছে, সো চলো আমরা স্টার্ট করে দেই। আচ্ছা, বাফার দ্রবণ, তাই না? বাফার দ্রবণ বা বাফার সলিউশন জিনিসটা কি? আচ্ছা, এর আগে আমরা একটু আগে দেখে নেই। ধরো এই একটা পাত্রের মধ্যে এখানে একটা দ্রবণ আছে। ঠিক আছে, এখন এই দ্রবণের মধ্যে যদি আমি কিছু পরিমাণ অ্যাসিড যুক্ত করি, অ্যাসিড মানে হচ্ছে H+, তাই না? তাহলে সেখানে কি হবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বেড়ে যাবে। এখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেড়ে যাওয়া মানেই হচ্ছে পিএইচ কমে যাওয়া। পিএইচ কমে যাবে স্বাভাবিকভাবেই। আবার যদি আমি ক্ষার যুক্ত করি তাহলে কি হবে? OH এর ঘনমাত্রাটা বেড়ে যাবে এবং এতে করে পিএইচ এর মানটা বেড়ে যাবে। এটা নর্মাল কেসে। বাট এক ধরনের ম্যাজিক দ্রবণ আছে যেটাকে আমরা বাফার দ্রবণ বলছি। এটা এমন এক ধরনের দ্রবণ যার মধ্যে আমি যদি অল্প পরিমাণে, শর্তটা হচ্ছে কিন্তু খুবই অল্প পরিমাণে হতে হবে, যদি অল্প পরিমাণে অ্যাসিড যুক্ত করি অথবা খুবই অল্প পরিমাণে ক্ষার যুক্ত করি তাহলে তার পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। আমরা লাস্টে প্রমাণ করে দেখাবো যে কিভাবে পিএইচ এর পরিবর্তনটা হয় না। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে বাফার, এই বাফার শব্দটার অর্থই হচ্ছে টু রেসিস্ট, মানে হচ্ছে প্রতিরোধ করা। কি প্রতিরোধ করবে? এই যে পিএইচ যে পরিবর্তন হলো না, পিএইচ পরিবর্তনটাকে রোধ করলাম, এটা কি বলছি আমরা? বাফার দ্রবণ। এখন এই যে ক্ষমতাটা, পিএইচ পরিবর্তন না হতে দেওয়ার যে ক্ষমতাটা, এটাকে বলবো হচ্ছে আমরা বাফার ক্ষমতা। কি বলবো বলো তো? বাফার ক্ষমতা। আর যেই ক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ যেই কৌশলের মাধ্যমে সে এই জিনিসটা কন্ট্রোল করে থাকে, পিএইচটাকে নিয়ন্ত্রণ করে, সেই জিনিসটাকে বলছি আমরা বাফার ক্রিয়া। বাফার ক্রিয়া। ওকে, আচ্ছা, খুবই বেসিক জিনিস। এখন চলে আসো, বাফার দ্রবণ এটা আসলে কয় রকমের হতে পারে? বাফার দ্রবণটা দুই রকমের হতে পারে। কেমন বলো তো? একটা হচ্ছে অ্যাসিডিক বাফার বা অম্লীয় বাফার, এবং আরেকটা হচ্ছে বেসিক বাফার বা ক্ষারীয় বাফার। ঠিক আছে, আচ্ছা, অ্যাসিডিক বাফার এবং আরেকটা হচ্ছে বেসিক বাফার বা ক্ষারীয় বাফার। ওকে, এখন দেখো অ্যাসিডিক বাফার নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, অ্যাসিডিক বাফার জিনিসটা কি? কালারটা আমি একটু চেঞ্জ করে নেই। অ্যাসিডিক বা অম্লীয় বাফার। অম্লীয় বাফার কিভাবে তৈরি হয় আমরা মনে রাখবো। শর্ত হচ্ছে যে এখানে একটা দুর্বল অ্যাসিড নিতে হবে এবং ওই অ্যাসিডের লবণ, এই দুইটা একত্রে মিলে তৈরি করবে হচ্ছে অ্যাসিডিক বা অম্লীয় বাফার। তাহলে আমরা কি লিখতে পারি? একটা দুর্বল অ্যাসিড এবং তার সাথে ওই অ্যাসিডের লবণ, অন্য কোনো অ্যাসিড হলে কিন্তু হবে না, ওই অ্যাসিডের লবণ। এই যে সলিউশনটা তৈরি হবে এটাকে বলবো হচ্ছে আমরা অম্লীয় বাফার। এক্সাম্পল যদি আমি দেই, একটা দুর্বল অ্যাসিডের নাম বলো, যেমন ধরো ইথানোয়িক অ্যাসিড CH3
COOH। ইথানোয়িক অ্যাসিডের সাথে ইথানোয়িক অ্যাসিডের লবণ, তাহলে কি CH3COONA। এখন লবণটা কিভাবে তৈরি হলো, আচ্ছা এটা আমি একটু দেখাই দেই। ধরো CH3COOH, এটা একটা দুর্বল অ্যাসিড এবং তার সাথে একটা সবল ক্ষার যদি আমি নেই, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে যুক্ত করলে কি তৈরি হবে? সোডিয়াম ইথানয়েড CH3COONA, তার সাথে হচ্ছে পানি। তাহলে এই যে লবণটা তৈরি করলাম, এই লবণটা হচ্ছে এটা। কিভাবে তৈরি হলো? দুর্বল অ্যাসিড এবং তার সাথে একটা সবল ক্ষার বিক্রিয়া করে এখানে একটা ওই দুর্বল অ্যাসিডের লবণ তৈরি হলো, এই লবণটাই হচ্ছে সেটা। ঠিক আছে, তাহলে অম্লীয় বাফার কিভাবে তৈরি করলাম? দুর্বল অ্যাসিড এবং ওই দুর্বল অ্যাসিডটার লবণ, দুইটা মিলে তৈরি করবে হচ্ছে অম্লীয় বাফার। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসো ক্ষারীয় বাফার। ক্ষারীয় বাফার কিভাবে তৈরি হবে? সেম, কিভাবে? একটা দুর্বল ক্ষার এবং ওই ক্ষারের লবণ। ঠিক আছে, ক্ষারীয় বাফার কিভাবে তৈরি হবে? ধরো একটা দুর্বল, আচ্ছা আগে লিখি, দুর্বল তার সাথে ওই ক্ষারকের লবণ। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস মিলে তৈরি করবে হচ্ছে ক্ষারীয় বাফার। আচ্ছা এখন একটা দুর্বল ক্ষারের এক্সাম্পল দাও, যেমন হচ্ছে ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই ক্ষারের লবণ, তাহলে কি দাঁড়াচ্ছে? অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের লবণ, ঠিক আছে, ওই ক্ষারের লবণ দুইটা মিলে তৈরি করবে হচ্ছে ক্ষারীয় বাফার। এখন এই লবণটা কিভাবে আসলো একটু দেখি আমরা। ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সাথে একটা সবল অ্যাসিড নিব আমরা, যদি বিক্রিয়া করে, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? লবণ পানি উৎপন্ন হবে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি। তাহলে এই যে লবণটা, দুর্বল ক্ষার এবং সবল অ্যাসিড বিক্রিয়া করে যে লবণটা উৎপন্ন হলো, সেই লবণটাই হচ্ছে এটা। তাহলে ক্ষারীয় বাফার তৈরি করার জন্যে শর্ত হচ্ছে আমাকে একটা দুর্বল ক্ষার নিতে হবে এবং সাথে ওই ক্ষারের যে লবণটা আছে ওইটাকে অ্যাড করতে হবে। এই দুইটা জিনিস মিলে যে সলিউশন তৈরি করবে, সেই সলিউশনটাকে বলবো আমরা ক্ষারীয় বাফার। ঠিক আছে, ওকে। এখন চলে আসো এর ক্রিয়া কৌশল কিভাবে কাজ করে। অম্লীয় বাফারের ক্রিয়া কৌশলটা ফার্স্টে আমরা একটু দেখি। ফার্স্টে হচ্ছে অম্লীয় বাফার। আচ্ছা, অম্লীয় বাফার হিসেবে আমরা কি নিয়েছিলাম? ধরো ইথানোয়িক অ্যাসিডটাই লিখি, CH3COOH। আচ্ছা, আমরা নিশ্চয়ই সবাই জানি যে একটা দুর্বল অ্যাসিড হোক বা দুর্বল ক্ষার হোক, সে খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয় এবং সে খুবই স্লোলি বিয়োজিত হয়, তাই না? তাহলে এই যে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, এটা কি পুরোটাই বিয়োজিত হয়ে থাকবে? অল্প পরিমাণ বিয়োজিত হয়ে থাকবে। কিসে বিশ্লিষ্ট হয়ে থাকবে বা বিয়োজিত হয়ে থাকবে? CH3COO- এবং H+, রাইট? এই হিসেবে আছে। তার সাথে কি ছিল? এই অ্যাসিডের লবণ ছিল, তাহলে CH3COONA। এটা কিভাবে আছে? সেম, CH3COO- Na+। তাহলে এই যে ধরো এটা একটা পাত্রের মধ্যে আমি একটা অম্লীয় বাফার দ্রবণকে নিলাম। এই পাত্রের মধ্যে তোমার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডটা
দুইটা আয়নে বিশ্লিষ্ট হয়ে আছে, সেম ভাবে সোডিয়াম ইথানয়েটও বিশ্লিষ্ট হয়ে আছে। যেহেতু এটা একটা দুর্বল অ্যাসিড, সেহেতু সে খুবই অল্প পরিমাণ বিশ্লিষ্ট হয়ে থাকবে, কিছু পরিমাণ অবিয়োজিত অবস্থায় থেকে যাবে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে, আমি যে বললাম যে বাফার দ্রবণ মানে হচ্ছে বাইরে থেকে যদি আমি কিছু পরিমাণ অ্যাসিড যুক্ত করি বা বাইরে থেকে কিছু পরিমাণ ক্ষার যুক্ত করি, ওর পিএইচ এর যে কোনো পরিবর্তন হবে না এইটা প্রমাণ করা। পিএইচ কখন পরিবর্তন হবে না? যেই অবস্থায় ছিল, অ্যাসিড যুক্ত করার পরেও যদি সেম অবস্থায় থাকে বা ক্ষার যুক্ত করার পরেও যদি সেম অবস্থায় থাকে, তার মানে সেটা হচ্ছে পিএইচটাকে কন্ট্রোলড রাখছে, পিএইচটাকে চেঞ্জ হতে দেয়নি। এখন আসো, ধরো আমি এই দ্রবণের মধ্যে বাইরে থেকে ধরো হচ্ছে H+ আমি অ্যাড করলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে না, ধরো বাইরে থেকে আমি কি দিলাম? অ্যাসিড যুক্ত করলাম। অ্যাসিড মানে কি? H+। সো আমি হচ্ছে ধরো এর মধ্যে H+ যুক্ত করলাম। ভিতরে কিন্তু H+ ছিল, তার মানে এটা কিন্তু অ্যাসিডিক। আমরা তো অ্যাসিডিক বাফার সলিউশনের কথাই বলছি। এখন এই যে H+ দিলাম, স্বাভাবিকভাবে কি মনে হবে যে H+ ছিল এবং পরবর্তীতে আমি আরো H+ যুক্ত করেছি, রাইট? তাহলে H+ এর ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার কথা, এবং পিএইচ কমে যাওয়ার কথা। কিন্তু আসলে কি তা হচ্ছে? আসলে কিন্তু তা হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে H+টা দিলাম, এই H+টা CH3COO- CH3COO- এর সাথে H+ যুক্ত হয়ে CH3COOH ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড তৈরি করে ফেলবে এবং এই অ্যাসিডটা অবিয়োজিত অবস্থায় থেকে যাবে। তাহলে আগের যে H+ ছিল এইটুকুই আছে, অ্যাসিড দেওয়ার ফলে পিএইচ এর কোনো পরিবর্তন হলো না, ঠিক আছে? এখন আমরা দেখব বাইরে থেকে যদি আমি ক্ষার যুক্ত করি, তার মানে OH যদি আমি অ্যাড করি, তাহলে বাফারের কোনো বা পিএইচ এর কোনো পরিবর্তন হচ্ছে কিনা। এখন এই OH যদি আমি বাইরে থেকে অ্যাড করি বা ক্ষার যদি অ্যাড করি, সে কি করবে? এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি হিসেবে বের হয়ে গেল, পানি তৈরি করে ফেললো। তাহলে স্বাভাবিক দৃষ্টিতে মনে হবে কি যে H+ এর ঘনমাত্রাটা কমে গেল, আর H+ এর ঘনমাত্রা কমে যাওয়া মানে হচ্ছে পিএইচটা বেড়ে যাওয়া। আসলে কি তা হচ্ছে? আসলে কিন্তু তা হবে না। কেন হবে না? OH দেওয়ার ফলে ও হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে, হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করলো, ঠিক আছে? এই জায়গা থেকে H+ কমলো, কিন্তু আমার এই যে দুর্বল অ্যাসিড, ওর তো কিছু পরিমাণ অবিয়োজিত অবস্থায় থেকে গেছিল। ওই যে অবিয়োজিত ইথানোয়িক অ্যাসিড, সেখান থেকে কিছু পরিমাণ H+ এসে এর জায়গাটাকে ফিল আপ করে দেবে। তার মানে আগের যেই অবস্থা ছিল একদম প্রথমে, সেই অবস্থায় থাকতেছে। তাহলে কি হলো? বাইরে থেকে আমি অ্যাসিড যুক্ত করলাম, তাহলেও তোমার ঘনমাত্রা বাড়লো না, পিএইচ চেঞ্জ হলো না। OH যুক্ত করলাম, এর ফলেও পিএইচ চেঞ্জ হলো না। এখন সেম ভাবে তোমার হচ্ছে ক্ষারীয় বাফারের ক্ষেত্রেও একইভাবেই কাজ করে থাকে। তাও আমরা একটু দেখি ক্ষারীয় বাফারটা কিভাবে কাজ করে। মেকানিজম সেম। কেমন? দেখো, ক্ষারীয় বাফারের ক্ষেত্রে ধরো ক্ষারীয় বাফারের ক্ষেত্রে কেমন? ধরো একটা পাত্রের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল, রাইট? এটা কিভাবে আছে? NH4+ OH-। দুর্বল ক্ষারকের লবণ NH4Cl, এটা কিভাবে বিশ্লিষ্ট হয়ে থাকবে? NH4+ Cl-। তাহলে এই ধরো আরেকটা পাত্র, এই পাত্রের মধ্যে আছে হচ্ছে কি ক্ষারীয় বাফার। ক্ষারীয় বাফার কিভাবে তৈরি হয় আমরা জেনেছিলাম, একটা দুর্বল ক্ষার এবং ওই ক্ষারের লবণ। এই ক্ষারটা কিভাবে বিশ্লিষ্ট হয়ে আছে? NH4+ এবং OH- এবং লবণটা NH4+ Cl-। এখন কথা হচ্ছে, ওই দুর্বল অ্যাসিডের মতো দুর্বল এই ক্ষারটাও খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়ে থাকবে, অনেকটুকু ম্যাক্সিমাম অংশটুকুই কিন্তু অবিয়োজিত অবস্থায় থেকে যাবে। যদি 100 মোল আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেই, দেখা যাচ্ছে 90 থেকে 92 মোল হচ্ছে অবিয়োজিত থেকে যাবে এবং তোমার হচ্ছে 8 থেকে 10 মোল বিয়োজিত হবে। তাহলে এখন কথা হচ্ছে, যদি আমি বাইরে থেকে অ্যাসিড যুক্ত করি, অ্যাসিড মানে হচ্ছে H+, তাহলে ওই H+ ওই OH এর সাথে বিক্রিয়া করে
পানি তৈরি করে ফেলবে। তাহলে স্বাভাবিক দৃষ্টিতে মনে হবে OH এর ঘনমাত্রাটা কমে গেল। OH এর ঘনমাত্রা কমে যাওয়া মানে হচ্ছে pH কমে যাওয়া, কিন্তু আসলে কি কমবে? আসলে কমবে না। কারণ কি? তাহলে দরকার হচ্ছে OH যে কমলো এই ঘাটতিটা পূরণ করা। এই ঘাটতিটা কিভাবে পূরণ হবে? এই যে তোমার অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল সেখান থেকে কিছু পরিমাণ হাইড্রোক্সাইড এসে এই জায়গাটাকে বা এই ঘাটতিটাকে পূরণ করবে। তাহলে আগের অবস্থায় চলে আসলো। এখন আমি যদি বাইরে থেকে ক্ষার যুক্ত করি, ক্ষার যুক্ত করা মানে হচ্ছে OH মাইনাস, এটা যুক্ত করলাম ধরো। এখন দেখো OH আছে, আবার আমি OH দিলাম, স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে OH এর পরিমাণ তো বেড়ে গেল, OH এর ঘনমাত্রা বেড়ে গেল। তাহলে OH এর ঘনমাত্রা বাড়া মানে আমরা জানি pH বেড়ে যাওয়া। যদি pH বেড়ে যেত তাহলে কি বাফার সলিউশন হইতো? বাফার সলিউশন হতো না। তাহলে pH বাড়ানো যাবে না, মানে সে এখানে বাড়বে না। কিভাবে কাজ করে? কিভাবে বাড়লো না? এই যে OH-টা দিলাম, ও কি করবে? এই NH4 প্লাস ওর সাথে যুক্ত হয়ে NH4 প্লাস প্লাস OH মাইনাস যুক্ত হয়ে NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হিসেবে অবিয়োজিত হিসেবে থেকে যাবে। তাহলে বাইরে থেকে H প্লাস অ্যাসিড যুক্ত করলাম, তাহলেও বাফার মানে তোমার pH চেঞ্জ হলো না। বাইরে থেকে OH যুক্ত করলাম, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে OH আছে, এরপর আবার OH দিলাম, OH এর ঘনমাত্রা বেড়ে গেল, pH বেড়ে যাওয়ার কথা, কিন্তু বাড়বে না। কেন বাড়বে না? পরে যে OH-টা দিলাম সেটা NH4 প্লাসের সাথে বিক্রিয়া করে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলবে, সেটা অবিয়োজিত থেকে যাবে। পরবর্তীতে সেম ভাবে আবার যদি আমি একটু তোমার হচ্ছে যে কি বলে H প্লাস অ্যাড করি, সে আবার OH এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে এবং যে অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে গিয়েছিল সেখান থেকে কিছু পরিমাণ হাইড্রোক্সিল এসে এই জায়গাটাকে ফিল আপ করবে। ক্লিয়ার সবার? আশা করছি বাফার সলিউশনটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা কিছু প্র্যাকটিসে চলে আসি। খেয়াল করো, সবাই দেখতে পাচ্ছ কিনা? কোন যুগলটা অম্লীয় বাফার তৈরি করে? অম্লীয় বাফারের শর্ত কি আমরা জানি? দুর্বল অ্যাসিড হইতে হবে এবং ওই অ্যাসিডের লবণ হইতে হবে। তাহলে CH3COOH দুর্বল অ্যাসিড। ক্ষার, এখানে কি ক্ষারটা কিন্তু শক্তিশালী ক্ষার, সো দেখা মাত্রই বাদ। আচ্ছা, শক্তিশালী অ্যাসিড HCl হবে বাদ। আমার উদ্দেশ্য হচ্ছে দুর্বল অ্যাসিড খুঁজে বের করা। আচ্ছা, দুর্বল অ্যাসিড একটা খুঁজে পেলাম, ইথানোয়িক অ্যাসিড, এবং এই দুর্বল অ্যাসিডের লবণও পেয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে আমার অম্লীয় বাফার তৈরি করবে। সেকেন্ড কোশ্চেনে চলে আসো, কোনটা বাফার দ্রবণ নয়? আচ্ছা, দুর্বল অ্যাসিড আছে, দুর্বল অ্যাসিডের লবণ আছে, এটা একটা বাফার সলিউশন। আচ্ছা, দুর্বল ক্ষার আছে, দুর্বল ক্ষারের লবণ আছে, বাফার দ্রবণ। এই যে শক্তিশালী একটা অ্যাসিড পেয়ে গেলাম, আর কিছু না দেখলেও চলবে। তাহলে শক্তিশালী অ্যাসিড তার সাথে হচ্ছে একটা সল্ট, তাহলে এটা বাফার দ্রবণ নয়। এরপর চলে আসো, তাহলে এটা লাস্টটা দেখো, সোডিয়াম কার্বনেট তার সাথে সোডিয়াম বাইকার্বনেট, দুর্বল ক্ষার, দুর্বল ক্ষারের লবণ, এটা একটা বাফার সলিউশন। কোনটা ক্ষারীয় বাফার দ্রবণ? আচ্ছা, ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে শর্ত কি? আমাকে একটা দুর্বল ক্ষার খুঁজে বের করতে হবে। আচ্ছা, এর মধ্যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার, আচ্ছা তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুইটাতেই আমরা দুর্বল ক্ষার পেলাম। এখন দুর্বল ক্ষারের লবণ কোনটায় আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং তার লবণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এইটা হচ্ছে ক্ষারীয় বাফার সলিউশন। এটা কেন হবে না? এটা হচ্ছে দুর্বল ক্ষার ঠিক আছে, বাট এটা কিন্তু দুর্বল অ্যাসিডের লবণ, ঠিক আছে, এই জন্য এটা হবে না। সো এই ছিল আজকের আমাদের ছোট্ট একটা টপিক, বাফার সলিউশন। এবং এই ধরনের কোশ্চেনগুলো প্রায় সময় অ্যাডমিশন এবং এইচএসসিতে আসে। সো আশা করছি তোমাদের ইনশাল্লাহ আর কখনো ভুল হবে না। এবং এই পোস্টের কমেন্টে অবশ্যই তোমরা জানাবা নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও চাও। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।